সে তোকে ছেড়ে গেছে মাহাতাব, তাই না? তাই এইভাবে হাত পা ছড়িয়ে বসে থাকার কিছু হয়নি। আচ্ছা, বিয়ে করতে সমস্যাটা কোথায় তোর? বয়স তো আর কম হচ্ছে না। এসব পাগলামির কোনো মানে আছে মাহাতাব? বড় আপার কথায় রাগ আর হতাশা দুটোই স্পষ্ট। নির্বাক মাহাতাব নিজ মনে চা খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এসব কথা সে মোটেও পাত্তা দেয় না। মাহাতাব ইব্রাহিম বয়স 40-এর কোঠায় পৌঁছালেও 30-এর যুবক ভেবে সবাই ভুল করে বসে। সৌন্দর্যের কোনো দিক থেকেই কমতি নেই তার। অত্যন্ত অল্পভাষী মাহাতাব তার প্রথম ভালোবাসাকে হারিয়ে এখনও বিয়ের কথা ভাবেনি। এ নিয়ে পরিবারের সবাই খুব রুষ্ট। সবচেয়ে রুষ্ট মাহাতাবের বড় বোন আর তার মা। ছোট ভাই তার বউ নিয়ে আলাদা থাকে, তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান করে সে। ছোট ভাই মেহরাবের বউ লামিয়া অসম্ভব ভালো একটা মেয়ে। বরের চাকরির জন্য বাড়ির বাইরে থাকতে হয় তাকে। শাশুড়ি একটু খিটখিটে টাইপের হলেও বড় ননদ তাকে খুব ভালোবাসে। শাশুড়িও ভালোবাসে, তবে তা খুব একটা প্রকাশ করে না। মাহাতাব যেতেই ময়না বেগম হতাশ মুখে বসে রইলেন। ভাইয়ের মাথা থেকে কোনোভাবেই ওই মেয়েকে নামানো যাচ্ছে না। এ কেমন জীবন বেছে নিল মাহাতাব? ভাইয়ের বিরস জীবন দেখে হতাশার শ্বাস ফেলল ময়না বেগম। বিধবা হওয়ার পর থেকে এক ছেলেকে নিয়ে ভাইয়ের সাথেই থাকে সে। কখনো বিন্দুমাত্র অবহেলা পায়নি। ছেলেটাও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে। মা মেয়ে সারাদিন বাড়িতে একা। মাহাতাবের মা কুলসুম বেগম একটুও হাঁটাচলা করতে পারে না। বেশিরভাগ সময় রুমেই কাটে তার। ময়না বেগমের সারাদিন কাটে ঘুমিয়ে অথবা বই পড়ে। সুপিয়া বানু বাড়ির পুরনো কাজের লোক। মাঝে মাঝে তার সাথে গল্প করে সময় কাটায়। কাজের জন্য সেও বেশি সময় দিতে পারে না। বাকিগুলো সব ফাঁকিবাজ। ফাঁক পেলেই টিভি দেখতে বসে যায়। তাদের ধমকে ধমকে কাজ করানোর জন্য সুফিয়া খালা তাদের পেছনে লেগে থাকে। মাহাতাব তাকে বেশি কাজ করতে নিষেধ করেছে। শুধু দুপুরের রান্নাটা সে সুপিয়া খালাকে করতে বলেছে। সকাল আর রাত হালকা পাতলা খেলেই চলে। ময়না বেগম টেবিল ছেড়ে মায়ের রুমে চলে গেল। গতকাল একটা মেয়ের ছবি দেখিয়েছে ঘটক। মেয়েটা সুন্দর, বয়স যদিও কম, মাহাতাবের তুলনায় বেশ ছোট। তবুও সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছে না সে। মায়ের সাথে একবার কথা বলা দরকার। অফিসে এসেই কাজে ডুবে গেছে মাহাতাব। বোনের কথা আমলে নেয়নি এমন না। একজনের মায়ায় পড়ে জীবনে আর কাউকে জড়াতে ইচ্ছে করেনি তার। তাকে ভেবেই বয়সটা আর ঠিক জায়গায় নেই। এখন খুব অনুভব হয় একজন জীবনে থাকলে ভালো হতো। মাঝে মাঝে একাকিত্ব জেঁকে ধরে। তখন খুব করে একজনের প্রয়োজন অনুভব হয়। কিন্তু এই বয়সে এসবের কোনো মানেই নেই। তার মতো একজন বিশিষ্ট ব্যবসায়ীর এসব মানায় না। ভালোবাসার মানুষটার প্রতি মায়া কেটে গেছে এমনটাও নয়। সে তার মতো ভালো আছে, সুখে সংসার করছে। স্বামী সন্তান নিয়ে ভরা সংসার তার, শুধু সেই একা। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন বড্ড ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে দিয়েছে মুক্তি স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। নির্মলেন্দু গুণের কবিতা আওড়ে ক্লান্ত শরীরটা চেয়ারে এলিয়ে দিল মাহাতাব। ক্লান্ত চোখে গ্লাসের বাইরে দীপ্তমান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই বয়সে বিয়ে করে লোক হাসানোর কোনো মানেই হয় না। বড় আপাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। তার আম্মার কানে একবার তুলে দিলে আর বাঁচার রাস্তা নেই। অফিস থেকে লাঞ্চে বাসায় এসে মহা ঝামেলায় পড়েছে মাহাতাব। বাসায় রান্না হলেও খাওয়ার জন্য কেউ টেবিলে নেই। ময়না বেগম আর কুলসুম বেগম খাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ক্লান্তি আর ক্ষুধা থাকা সত্ত্বেও মাহাতাব টেবিলে তাদের অপেক্ষায় বসে আছে। একটু পরপর আম্মার রুমের দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা, কিন্তু কারোর আসার নামগন্ধ নেই। মাহাতাব উঠে কুলসুম বেগমের রুমের দিকে পা বাড়াল। রুমে ঢুকে সালাম দিয়ে মায়ের দিকে এগিয়ে তার হাতে চুমু খেল মাহাতাব।
মাথায় মুখে হাত বুলিয়ে বাচ্চাদের মতো আদর করে দিল। মায়ের পাশে বসে ধীর গলায় বলল, খেতে চলুন আম্মা। ঠিক সময় না খেলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনি অসুস্থ হলে আমি সহ্য করতে পারি না। আপনার কষ্ট আমার সহ্য হয় না আম্মা। আসুন আমার সাথে। কুলসুম বেগমের চোখ ভরে এলো ছেলের আদুরে গলা শুনে, তবুও শক্ত হয়ে বসে রইলেন। কোনো কথা না বলে তসবিহ পড়ায় মন দিলেন। ময়না বেগম মায়ের দেখা দেখে মুখ ঘুরিয়ে নিলেন ভাইয়ের থেকে। মাহাতাব শান্ত গলায় ময়না বেগমকে ডেকে বলল, আপা প্লিজ খেতে আসো। তুই খা, আমাদের কথা তোর ভাবতে লাগবে না। দূর হ সামনে থেকে। একটা মেয়ের জন্য আমাদের এত দিন অবজ্ঞা করেছিস। বুড়ো বয়সে যখন দুটো কথা বলার জন্য মানুষ খুঁজে পাবি না, তখন এই আমার কথা মনে করবি আর কপাল চাপড়াবি। এদিকে আয়, দুটো থাপ্পড় দিই, তখন হয়তো কবরে থাকবো। মন হাঁসফাঁস করলেও দিতে পারবো না, আগে ভাগেই দিয়ে রাখা ভালো। তোর মতো ভুল আমি করব না। মাহাতাব মাথা নিচু করে চুপ করে রইল। ময়না বেগম কথা শেষ করে আবার মুখ ঘুরিয়ে নিয়েছেন। কুলসুম বেগম চোখ খুলে তসবিহতে চুমু খেয়ে সোজা হয়ে বসলেন। চোখের চশমা ঠিক করে ছেলের নিচু করে রাখা মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা কিন্তু শাহিদাকে মেনে নিয়েছিলাম বাবু, বলেছিলাম তাদের বাসায় প্রস্তাব পাঠাবো, কিন্তু সে মানা করে দিল। তার বড়লোক বর চাই। তোমার বাবার মতো সামান্য ইঞ্জিনিয়ারের ছেলে কি তার চাহিদা পূরণ করতে পারতো? তুমিও প্রতিষ্ঠিত ছিলে না। প্রেমিক ভবঘুরে হলেও চলবে, কিন্তু বর প্রতিষ্ঠিত হওয়া চাই। এখন তুমি প্রতিষ্ঠিত, পত্রিকায় তোমার বড় বড় ছবি ছাপা হয়। সে তোমাকে নিজ স্বার্থে ছেড়েছিল বাবু, তুমিও না হয় নিজ স্বার্থেই নিজেকে একটা সুযোগ দিলে। লোকে কি বলবে ভেবো না, লোকের কাজই বলা, বলবে আবার নিজে থেকেই চুপ হয়ে যাবে। তাই সে ভাবনা বাদ দাও। আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাই না বাবু। মায়ের এই কথাটা রাখো, একবার হাত বাড়িয়ে দেখো, সুখ তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। মাহতাব নিঃশব্দে মাথা নাড়ালো। নীরব সম্মতি পেয়ে ছেলের মাথায় চুমু খেলো কুলসুম বেগম। ময়না বেগম তড়িঘড়ি করে খাট থেকে নেমে যেতে যেতে বলল, চলো চলো, এতক্ষণ না খেয়ে থাকা যায় নাকি? পেটে পিত্তি পড়ে গেল। মাহতাব কুলসুম বেগমকে হাত ধরে নামালো, তাকে ধরে ধরে টেবিলে নিয়ে বসিয়ে দিল। আজ বিকেলে মেয়ে দেখতে যাব। আজ আর অফিসে যাস না, মেহরাবকেও আসতে বলেছি। হসপিটাল থেকে সরাসরি এখানেই আসবে। মাহতাব কিছু বলল না। মায়ের মুখে নিঃশব্দে খাবার তুলে দিচ্ছে সে। প্রতিদিন নিজ হাতে মাকে খাইয়ে দিতেই সে দুপুরে বাসায় আসে। ময়না বেগম ঘটককে ফোন করে জানিয়ে দিল তারা আজই যাবে মেয়ে দেখতে। পছন্দ হলে একেবারে বিয়ে করিয়ে বউ নিয়ে বাসায় ফিরবে। বলা তো যায় না ভাইয়ের মন কখন ঘুরে যায়। মাহতাব থম মেরে বসে রইল। শান্ত চোখে মায়ের দিকে তাকাতেই কুলসুম বেগম চোখ দিয়ে আশ্বস্ত করলেন। মেয়ে দেখতে এসে মাহতাবের চোখ কপালে উঠে গেল। তুমুল অস্বস্তিতে ঝিমিয়ে এলো শরীর। মারার ফলে গায়ের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ হয়ে আছে মধুরিমার। পুরো নাম মধুরিমা দেওয়ান। বাবা গত হয়েছে ছোট থাকতেই। তার মা আবার বিয়ে করায় তার আশ্রয় হয় মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে। নানার বাড়ির কেউ তাকে রাখতে চায়নি। এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু একটা জিনিসের, তা হলো ভালোবাসা, যত্ন। অনেকটা কাজের মেয়ের মতোই থাকতে হয় তাকে এই বাড়িতে। মায়েরও কোনো হেলদোল নেই, খাইয়ে পরিয়ে রাখছে এই ঢের। এখন বিদায় করতে পারলেই বাঁচে। তাই মাহাতাবের প্রস্তাব পেয়ে লুফে নেয়। এটাও আশা করেনি তারা বয়স্ক বুড়ো হলেও দিত। সে তুলনায় মাহাতাব তো টাকার কুমির, বয়স দিয়ে কি আসে যায়। হুট করেই বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি মাহাতাব। বড় আপা বললেও সে বিষয়টা সিরিয়াসলি নেয়নি। এভাবে হুট করে বিয়ে হয় নাকি, বললেই তো আর হলো না, কিন্তু হয়ে গেছে। মাহাতাবকে আশ্চর্য হওয়ার সুযোগটাও দেয়নি ময়না বেগম। কুলসুম বেগম বিরক্ত হলেও মুখে কিছু বলেনি। মেয়ে তার পছন্দ হয়েছে, দেখতে শুনতে মাশাল্লাহ পুতুলের মতো, কিন্তু বয়সটা একটু কম। তার গম্ভীর ছেলের সাথে মানিয়ে নিতে পারবে তো? মধুরিমাকে মাহাতাবের সামনে আনতেই মাহাতাব অবাক হয়ে যায়। অস্বস্তিতে ঘিরে ধরে তাকে। কয়েক মাস আগে রাস্তায় দেখেছে সে মধুরিমাকে। তার সৎ বাবা অতি তুচ্ছ বিষয় নিয়ে সবার সামনে তাকে মারধর করছিল। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ক্যাব নিয়ে সেখানে দাঁড়িয়েছিল মাহাতাব। ড্রাইভার গাড়ি আনতে যাওয়ায় তাকে কিছুক্ষণ সেখানেই দাঁড়াতে হয়। মধুরিমাকে এভাবে মারতে দেখে এগিয়ে যায় সে, ছাড়িয়ে নেয় পাষণ্ড লোকটা থেকে। রাগে গড়গড় করতে করতে লোকটা তার দিকেও তেড়ে আসে। অশালীন গালি দিয়ে ফেলে মা তুলে। শান্ত মাহাতাব বাঘের মতো গর্জে ওঠে। মুহূর্তে ঠাটিয়ে চড় লাগায় তার গালে।
অবস্থা অনেকটা বেগতিক দেখে মধুরিমা হাত জোর করে মাপ চায় মাহাতাবের কাছে। এর জন্য যে তাকে অনেকটা ভুগতে হবে তা চোখের পানিতে বোঝাতে চায়। মাহাতাব পুলিশকে কল করতে গিয়েও থেমে যায়। অসহায় মধুর চোখের দিকে তাকিয়ে ড্রাইভারের আনা গাড়িতে উঠে চলে যায় সে। এখানে এসে মধুরিমার মুখ দেখে কিছু বুঝতে বাকি নেই মাহাতাবের। মধুরিমার সৎ বাবা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ময়না বেগম সহ বাকি সবাই বেশ অবাক হয়েছে মধুরিমার অবস্থা দেখে। লামিয়া গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরেছে তাকে। ময়না বেগম কারোর সাথে পরামর্শ না করে বিয়ের জন্য তাড়া দিলেন ঘটককে। মেয়ের পরিবার গাইগুই করলেও পরে রাজি হয়ে গেল। মাহাতাব ইশারায় কিছু বলতে চাইলেও শুনলেন না ময়না বেগম। সে কোনোভাবেই মধুকে রেখে যাবে না। মাহাতাব একবার বলেই ফেলল, আগে ওনার ট্রিটমেন্ট হওয়া জরুরি আপা। ময়না গম্ভীর গলায় উত্তর দিল, আমাদের বাড়ির বউ হয়ে গেলে সব হবে, আগে অধিকার আদায় করে নাও। মাহাতাব আর কিছু বলল না। 10 মিনিটে কাজই চলে এলো। তারপর ঘরের মাঝেই বিয়েটা হয়ে গেল তাদের। মাহাতাব অবশ্য একবার আলাদা কথা বলতে চেয়েছিল, কিন্তু ময়না পাত্তা দেয়নি। ভাইয়ের ওপর তার এক আনাও বিশ্বাস নেই। বিয়ে হতেই সোজা হয়ে দাঁড়ালো মাহাতাব। লামিয়া এখনও মধুকে ধরে বসে আছে। মেয়েটা এখনও কাঁপছে। মেহরাব কাজীকে এগিয়ে দিতে গিয়েছে। মাহাতাব সোজা মধুর সামনে গিয়ে দাঁড়ালো। মধুর গুটিয়ে রাখা হাতটা নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো কিছুক্ষণ। একটা নখ উঠে গেছে। কয়েকটা জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। মধু নিভু নিভু চোখে তাকিয়ে মাহাতাব হাত ধরতেই হালকা কেঁপে উঠল সে। মাহাতাব হাত ছেড়ে মধুর বরাবর বসলো। ময়না বেগম বারবার তাড়া দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। ভাইয়ের মতিগতি তার ভালো ঠেকছে না। মাহাতাব ময়না বেগমকে সম্পূর্ণ উপেক্ষা করে মধুর মা আলেয়া বেগমের দিকে তাকালো। সে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে মাহাতাবের দিকে। বারবার বুয়াকে তাগাদ দিচ্ছে তাদের সামনে নতুন নতুন আইটেম আনার জন্য। তার স্বামী জয়নাল ব্যাপারী বিরস মুখে বসে আছে। তার ছেলেরা তার পিছনে দাঁড়িয়ে। ছেলেগুলোকে ভালো করেই চেনে মাহাতাব। বড় ছেলেটা ভালো হলেও বাকি দুইটা বদের হাড্ডি। মাহাতাব গম্ভীর গলায় মধুকে জিজ্ঞেস করলো, তোমার গায়ে কে হাত তুলেছে মধু? মধুরিমা চমকে তাকালো মাহাতাবের দিকে। অনেকগুলো বছর কেউ তাকে এত সুন্দর করে ডাকে না। এতটা আবেগ দিয়ে কেন জানতে চাইল লোকটা? কয়েক সেকেন্ডে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল সে। মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠল। ময়না বেগম তড়িঘড়ি করে এসে জড়িয়ে ধরল তাকে। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। যেভাবে ধরেছিল ঠিক সেভাবেই ছেড়ে দিল ময়না বেগম। ব্যথায় নীল হয়ে গেছে মধুর ফর্সা আদুরে মুখখানা। কুলসুম বেগম চুপ করে বসে আছে। ছোট ছেলে তাকে আগলে ধরে আছে। তার বিশ্বাস মাহাতাব কোনো ভুল কাজ করবে না। তার ছেলে যথেষ্ট বিবেকবান। অন্যায়ের সাথে আপোষ করা তার ধাতে নেই। মাহাতাব মেহরাবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পুলিশ আর অ্যাম্বুলেন্স দুটোতে কল করো। আজ এই ব্যাপারে বাড়ির সবাইকে আমি 14 শিখের পেছনে দেখতে চাই। আলেয়া বেগম মুখ কুঁচকে ফেলল। স্বামীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, এসব কি হচ্ছে জয়নাল? এই মুখ পরি আবার কি নাটক শুরু করেছে? হাড় মাংস জ্বালিয়ে খেলো। বাপের সাথে মরলে বেঁচে যেতাম, আপদ বিদেই হতো। মাহাতাবের আগে ময়না বেগম গর্জে উঠল। চোখ বড় বড় করে শাসিয়ে বলল, ইব্রাহিম বাড়ির বউ নিয়ে আরেকটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? এই ঘটক, ভালো করে বুঝে বলিসনি ওদের বাড়িতে কারা আসছে? ঘটক ভেবাচেকা খেয়ে বসে আছে। ভয়ার্ত চোখে মাহাতাব আর ময়না বেগম এই দিকে তাকাচ্ছে। মেহেরাব তারও নিজের হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে দিয়েছে। ডিআইজির সাথেও কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হবে। নিজের কাজ শেষ করে মাহাতাবের কাছে গিয়ে নিচু গলায় বলল, আমি ভাবিকে একটু চেক আপ করি ভাইয়া, অবস্থা ভালো ঠেকছে না। ভাবির মনে হয় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। জয়নাল ব্যাপারীর কুল কুল করে ঘেমে যাচ্ছে। তার ছোট 2 ছেলে রাগে ফুঁসছে। বাইরের একটা লোক এসে তাদের হুমকি দিচ্ছে, তাও তাদের বাড়িতে থাকা আশ্রতা মেয়ের জন্য। কালকেও যাকে লাথি মেরে খাওয়া থেকে তুলে দিয়েছে তার জন্য তাদের জেল যেতে হবে। ভাবতেই রক্ত গরম হয়ে যাচ্ছে। তার বাবার জন্য কিছু বলতে পারছে না, না হলে সব কয়টাকে পুঁতে দিত। বেডরুমটা দেখিয়ে দিন, ভাবিকে এভাবে বসিয়ে রাখা যাবে না। কষ্ট হচ্ছে ওনার। মেহরাবের কথায় মুখ বাঁকালো আলেয়া। কাজের লোকটাকে ইশারা করে তার রুমে নিয়ে যেতে বলল। মধুকে দাঁড় করাতেই সে গা ছেড়ে দিল। মেহরাব আর লামিয়া ধরে ফেলল তাকে। মাহাতাব দ্রুত কোলে তুলে অচেতন মধুকে নিয়ে শুইয়ে দিল তার রুমে।
একটা জীর্ণশীর্ণ রুমে মলিন বিছানা, হয়তো কাজের লোকদের রুম। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল মাহতাব। রাগ হচ্ছে তার, মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আজ এদের রক্তের গরম কমিয়ে বরফ করেই দম নিবে সে। ময়না বেগম কুলসুম বেগমের গা ঘেঁষে বসল, গলার স্বর নিচে নামিয়ে ফিসফিস করে বলল, দেখলে মা, কাল অবধি বিয়ে করতে চাইছিল না, আর আজ বউ পেতি কেমন টেংরা মাছের মতো লাফাচ্ছে। কলিযুগ কলিযুগ। কুলসুম বেগম চুপ করে বসে রইল। মেয়ে তার পাক্কা অভিনেত্রী। মাহতাব রেগে গেছে, আজকে ব্যাপারীদের খোল ছাড়িয়ে ছাড়বে। ছেলেগুলো একদম বাপের মতোই হয়েছে, বউ পাগল। আধ ঘন্টার মধ্যেই ব্যাপারী বাড়ি পুলিশে ঘিরে ধরেছে। এসিপি এসে মাহতাবকে সালাম দিয়ে বিস্তারিত জানতে চাইল। মাহতাব গম্ভীর মুখে জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এবারের উপস্থিত প্রত্যেকটা মানুষকে আমি থানায় দেখতে চাই এসপি সাহেব। এরা আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে, একজনকেও ছাড়বেন না। এসিপি সাহেব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আপনার কিছু বলার আছে? স্যারের ওয়াইফের গায়ে হাত তুলেছেন কেন? জয়নাল ব্যাপারী ভয়ে কাচুমাচু হয়ে গেল। ছেলেদের দিকে তাকিয়ে আলেয়া বেগমের দিকে নজর দিল। সবাই ভয়ার্ত চোখে তারই দিকে তাকিয়ে কেঁচো খুঁড়তে না আবার কেউটে বেরিয়ে আসে। জয়নাল ব্যাপারী সমস্ত দোষ স্বীকার করলেন, আর চোখে ছেলেদের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমি মেরেছি স্যার, আমাদের বাসায় কাজ করতো। কাল আমার স্ত্রী স্বর্ণের কানের দুল চুরি করেছিল, তাই রাগের বশে গায়ে হাত তুলে ফেলেছি। আপনি সিগারেট খান? মাহতাবের কথায় থমথম খেয়ে গেল জয়নাল ব্যাপারী। আমতা আমতা করে বলল, না মানে আমি খাই না। আমি যতদূর জানি মধুরিমা আলেয়া বেগমের নিজের মেয়ে, আর আপনার সৎ মেয়ে। সে আপনার বাড়ির কাজের মেয়ে হয় কি করে? আর যদি কানের দুল চুরি হয়েও থাকে, তবুও আইন হাতে তুলে দেওয়ার তো কারণ নাই। এসপি সাহেব, আমি এদের সবার নামে অ্যাটেম্প টু মার্ডারে মামলা করব। বাকিটা আমার স্ত্রী সুস্থ হলে জবানবন্দি দিবে। আশা করি আপনি সব সামলে নেবেন। অবশ্যই অবশ্যই স্যার, চিন্তা করবেন না, সব কটাকে 3rd ডিগ্রি দিলেই সত্যিটা বেরিয়ে আসবে। মাহতাব মধুর রুমে গিয়ে ময়না বেগম আর কুলসুম বেগমকে বাড়ি চলে যেতে বলল। লামিয়া, মেহরাব আর সে মধুকে নিয়ে হসপিটালে যাবে। অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাই এখনই তাদের বেরিয়ে পড়তে বলে অচেতন মধুকে কোলে নিয়ে গটগট করে বেরিয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, দেখলে মা, দেখলে তোমার ছেলে গিরিগিটির মতো রং পাল্টাচ্ছে। মেয়েটাকে এভাবে নিয়ে গেল কেন? আমরা তো বাসায় গিয়ে স্বস্তিতে থাকতে পারবো না। এই হারামজাদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরও নিয়ে চল। আমি কিন্তু বাসায় যাব না বলে দিলাম। মেহরাব আর চোখে লামিয়ার দিকে তাকালো। লামিয়া ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। ময়না বেগম কথা শেষ করেই ছুটছে মাহতাবের পিছনে। মেহরাব মায়ের হাত ধরে সাবধানে তাকে নিয়ে বের হলো। লামিয়া শাশুড়ির পেছনে পেছনে আসছে। আপনি বাসায় চলে যান আম্মা, হসপিটালে গিয়ে আপনার ভালো লাগবে না, অসুস্থ হয়ে পড়বেন। আমরা ভাবিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কুলসুম বেগম মাথা নাড়িয়ে সায় জানালো। তাকে মাহতাবের গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলে মেহরাব অ্যাম্বুলেন্সে গিয়ে উঠল। লামিয়া আর ময়না বেগম মেহরাবের গাড়ি করে আসছে। জয়নাল ব্যাপারী, আলেয়া সহ তার 2 ছেলে জয় আর স্বামীরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাহতাবের হাসপাতালে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। মধুর একবার জ্ঞান ফিরলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। মেহরাব একটু পরপর চেক করে যাচ্ছে। হসপিটালে পৌঁছায় মধুর ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। সিনিয়র ডক্টর কানিজ ফাতেমা মধুর ট্রিটমেন্ট করছেন। চেক আপ শেষ করে কেবিন থেকে বেরিয়ে মাহতাবের কাছে এসে আফসোসের সুরে বলল, মেয়েটাকে প্রচুর মারধর করেছে স্যার, সারা গায়ে কালচেটে দাগ পড়ে গেছে, কিছু নতুন আর কিছু পুরনো। পেশেন্ট পর্যন্ত অপুষ্টিতে ভুগছে, ঠিকভাবে খেতে দিত না হয়তো। এমনিতে কোনো সমস্যা নেই, তবে আমার যত দ্রুত মনে হচ্ছে মেয়েটা ট্রমাটাইজ হয়ে গেছে, তাকে খুব যত্নে রাখতে হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ ডক্টর। আসছি স্যার। আসুন। মধুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2 দিন এখানেই থাকতে হবে। লামিয়া আর ময়না বেগম পৌঁছালো আরও 10 মিনিট পর। জ্যামে আটকা পড়ে তাদের দেরি হয়ে গেছে। মধুকে দেখেই ময়না বেগম আফসোস করে বলল, আহারে, কি পাষাণ মানুষেরা! আজ আমরা যদি না যেতাম তাহলে মেয়েটাকে এভাবেই ফেলে রাখতো। আল্লাহ সহায় হয়েছে। মাহতাব চুপ করে বসে আছে। রাত 8টা বাজতে চলল। মেহরাবকে ময়না বেগম আর লামিয়াকে নিয়ে বাসায় চলে যেতে বলল মাহতাব। হসপিটালে ভিড় করে লাভ নেই, আর কুলসুম বেগমও বাড়িতে একা আছে। ময়না বেগম গাঁট হয়ে বসে রইলেন। সুনামি এলেও সে এখান থেকে নড়বে না।
মেয়েরা হাজার বুঝিয়েও তাকে টলাতে পারল না। মাহাতাব শান্ত গলায় বলল, অসুস্থ হয়ে যাবে আপা, বাসায় গিয়ে বিশ্রাম নাও, সকালে এসো। মাহাতাবের বলতে দেরি হলো, ময়না বেগমের শুয়ে পড়তে দেরি হলো না। কেবিনের এক্সট্রা বেডে টান টান হয়ে ঘুমের প্রস্তুতি নিয়ে কাত হয়ে শুয়ে পড়লেন। মেহরাব দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে লামিয়াকে নিয়ে চলে গেল। মাহাতাব থানায় কথা বলে আবার চুপ করে বসে রইল। রিসিপশনে কল করে খোঁজ নিল আর কোনো কেবিন খালি আছে কিনা। ময়না বেগম এসির পাওয়ার কম হলে ঘুমাতে পারেন না। রিসিপশন থেকে জানালো কেবিন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, কোনো ইমার্জেন্সি রোগী আসলে জানাবেন, কেবিন লাগলে আমরা সাথে সাথে ছেড়ে দিব। ওকে স্যার। ময়না বেগমের চোখে পানি চলে এলো। তার ভাই এখনও তাদের সব দিকে নজর রাখে। তাদের একটুও কষ্ট মাহাতাব সহ্য করতে পারে না। তার ভাইটাকে আল্লাহ একবার সুখী করুক। আপা, ঘুমিয়ে গেছো? কষ্ট করে একটু উঠে পাশের কেবিনে চলো, এখানে তুমি ঘুমাতে পারবে না। মাহাতাবের শান্ত গলা শুনে আস্তে আস্তে উঠে বসলো ময়না বেগম। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তার হাত ধরে ধীর পায়ে পাশের কেবিনে চলে গেল। দরকার হলে ডাকবি কিন্তু। আচ্ছা, ঘুমাও। মাহাতাব ময়না বেগমকে রেখে মধুর কেবিনে চলে এলো। মেয়েটা শান্তভাবে ঘুমিয়ে আছে। স্নিগ্ধ মুখটায় কয়েক জায়গায় নীল হয়ে আছে। মাহাতাব শোক সরিয়ে নিল, শার্টের হাতা গুটিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শরীর ক্লান্তিতে আর চলছেই না। বেশ বেলা করে ঘুম ভাঙল মধুরিমার। পাশেই মাহাতাব পেপার পড়ছে। শরীর ঠিক আছে তোমার? মাহাতাবের গম্ভীর গলায় ভরকে গেল মধু। মিনমিনে গলায় বলল, জি ঠিক আছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মেডিসিন নিও, নার্স এসে সাহায্য করবে তোমাকে। আমার একটা জরুরি মিটিং আছে, হুট করে বিয়েটা হওয়ায় সময় বের করতে পারিনি। আমি অফিসে যাচ্ছি। বড় আপা পাশের কেবিনে আছে, ঘুমাচ্ছে হয়তো। লামিয়া আর মেহরাবও চলে আসবে কিছুক্ষণ পর। কোনো অসুবিধা হলে তাদের বলবে, ঠিক আছে? মধু ফ্যাল করে তাকিয়ে রইল। মাহাতাব এখনও শান্ত চোখে তাকিয়ে আছে। সোফা থেকে উঠে মধুর সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় হাত রেখে আস্তে করে বলল, একা থাকতে ভয় করবে তোমার? মধুরিমা চমকে তাকালো মাহাতাবের দিকে। তাকে কেউ কখনো এই প্রশ্নটা করেনি। লোকটা এত আদুরে স্বরে কথা বললে সে তো কেঁদেই ফেলবে। আচ্ছা, আমি বড় আপাকে ডেকে দিচ্ছি, নার্সও থাকবে সারাক্ষণ, একদম ভয় পাবে না। আমি কাজ শেষ করে চলে আসব, কাল বাসা যেতে পারবে, বুঝছো? মধু মাথা নিচু করে ফেলল। তার মন এখন হালকা লাগছে। ধীর গলায় বলল, আপাকে ডাকতে হবে না, আমি ভয় পাবো না, আপনি নিশ্চিন্তে কাজ সেরে আসুন তো। মাহাতাব হাসল। কেবিনের নার্সকে ডেকে দ্রুত বেরিয়ে গেল। সকালে ময়না বেগমকে দেখে এসেছে। কালকে ওই দৌড়ঝাঁপে ক্লান্ত ছিল, তাই একটু বেশি ঘুমাচ্ছে। অলরেডি দেরি হয়ে গেছে, এখন জ্যামে না পড়লেই হয়। মাহাতাব অফিসে পৌঁছে নিজের কেবিনে চলে গেল। অফিসে সবাই মাহাতাবকে রাগী গম্ভীর মানুষ হিসেবেই জানে, কিন্তু মাহাতাবের অসম্ভব ভালো ব্যবহারের জন্য সবাই তাকে সমীহ করে চলে। মাহাতাব কেবিনে ঢুকে ম্যানেজারকে কল করলো তার কেবিনে আসার জন্য। ম্যানেজার নক করে ভেতরে এসে মাহাতাবের সামনে এসে দাঁড়ালো। বসুন হাসিব সাহেব। জি স্যার। আমি কাল বিকেলে বিয়ে করেছি হাসিব সাহেব। হুট করে সব হয়ে গেছে, তাই কাউকে কিছু জানানো হয়নি। রিসেপশনে বড় করে আয়োজন করে সবাইকে জানাবো। আপাতত আপনি হালকা মিষ্টিমুখ করার ব্যবস্থা করুন। অফিসের সবাইকে মিষ্টিমুখ করাবেন। গেটম্যান সহ সবাই যেন পর্যাপ্ত মিষ্টি পায়, সেটা খেয়াল রাখবেন। হাসিব সাহেব হা করে তাকিয়ে আছে মাহাতাবের দিকে। তার স্যার বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না। নিজের হতভম্বতার রেশ কাটিয়ে কোনো রকমের সম্মতি দিয়ে বেরিয়ে গেল। অফিসের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। প্রায় সবাই মাহাতাবের বিয়ে কথা শুনে খুশি হয়েছে। হাতে গোনা কয়েকটা মুখ টিপে হাসাহাসি করছে। তাদের অবশ্য কেউ পাত্তা দেয়নি। মেহরাব হসপিটালে এসে ডক্টর কাজিন ফাতেমাকে নিয়ে মধুর কেবিনে গেল। লামিয়া আগেই চলে এসেছে। মধু আর ময়না বেগম তখন গল্প করছিল। আসলে ময়না বেগম একাই কথা বলছিল, মধু চুপচাপ শুনছিল। ময়না বেগমের পরিবারের নারী নক্ষত্র সব বর্ণনা করা শেষ। এমনকি মাহাতাবের প্রাক্তন প্রেমিকার কথাও বাদ রাখেনি। তার মতে সব কিছু শুরুতেই জেনে রাখা ভালো, পরে অন্য কারো থেকে জানলে সংসারে অশান্তি হবে। মধুর অবশ্য মাহাতাবের প্রাক্তনের কথা শুনে খারাপ লাগেনি, বরং মাহাতাবের এত বছর তাকে মনে রেখে কষ্ট পেয়েছে তার জন্য খারাপ লেগেছে। মধুকে চেক আপ করা শেষে ডক্টর চলে গেল। আপাতত মধু ঠিক আছে, কাল সকালে বাসায় নিতে পারবে। কিছুদিন ফুল রেস্ট থাকতে হবে। লামিয়া আসতেই ময়না বেগম তাকে আপেল কেটে দিলেন। পাশে বসিয়ে কুলসুম বেগম কি করছে, তাকে ধমক টমক দিয়েছে কিনা সেই খবরাখবর নিচ্ছে। তার ভাষ্যমতে তার ভাই দুটো আহম্মক। বউদের হয়ে কথা বলতে গেলে তাদের জিভে জ্যাম লেগে যায়। আর বড় আহম্মকটা তো যখন তখন গিরগিটির মতো রং বদলায়। আজ তো বেয়াদব। লামিয়া শব্দ করে হাসছে।
মেহরাব কয়েকবার চোখ রাঙিয়ে তাকিয়েছে, সেদিকে সে মোটো পাত্তা দিচ্ছে না। মেহরাবকে জব্দ হতে দেখে তার মজা লাগছে। রাতে আমাদের মধ্যে কি কথা হয়েছিল লামু, মনে আছে তো? লামিয়ার মুখ শুকিয়ে গেল। কাল একটু মুখ টিপে হাসার জন্য মেহরাব তাকে শাস্তি দিয়েছে। বুড়ো বয়সে এসে লোকটার মাথায় খারাপ হয়ে গেছে, সেজন্যই ঘুম থেকে উঠতে এত দেরি হয়েছে। লামিয়া মেহরাবের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চুপ করে রইল। তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন বেয়াদব? তোর চোখ খুলে আমি জাদুঘরে রেখে আসবো। তুমি ভুল বুঝছো আপা। মেহরাবের অসহায় কণ্ঠে মোটেও দমে গেল না ময়না বেগম। গমগমে গলায় বলল, আমার চুল বাতাসে পাকেনি, হাড়ে মজ্জায় শয়তানি তোদের। লামিয়াকে জ্বালিয়ে আমি ওকে আবার বিয়ে দিয়ে দেব। ঘটক আমার হাতেই আছে। লামিয়া আবার ফিক করে হেসে দিল। মেহরাব হার মেনে মুখ কালো করে বেরিয়ে গেল। বোনটা যে কার মতো হয়েছে কে জানে, সারাক্ষণ তাদের পিছনে লেগেই থাকে। মধু হাসি মুখে ভাই বোনেদের খুনসুটি দেখছিল। ভাই আর ভাইয়ের বউয়ের প্রতি এত ভালোবাসা দেখে ওর মনটা ভালো হয়ে গেল। এরকম একটা পরিবার তো ওর স্বপ্নই ছিল। কত রাত সেই স্বপ্নে বিভোর থেকেছে সে, এবার বুঝি তার স্বপ্ন পূরণ হলো। তুমি শুয়ে থাকো মধু, বসে থাকতে খারাপ লাগবে তো। ময়না বেগম আদুরে গলা শুনে চোখ ভিজে গেল মধুর। চোখের কোণে পানি নিয়ে ধরা গলায় বলল, এত আদুরে গলায় ডাকবেন না আপা, আমার অভ্যেস নেই। এত আদুরে ডাক শুনলে না বুক ধরফর করে, কোথায় একটা চিনচিনে ব্যথা হয়, কান্না আসে। আমাকে একটু কম কম আদর করুন, আস্তে আস্তে আমি বেশি ভালোবাসা পাওয়ার অভ্যাস করে নেব। ময়না বেগম মধুকে তৎক্ষণাৎ বুকে টেনে নিয়েছে। লামিয়াও পাশ থেকে জড়িয়ে রেখেছে। ময়না বেগম মধুর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, এখন থেকে এসবে অভ্যস্ত হয়ে যা। তুই নিজেও জানিস না তুই আমাদেরকে, আমাদের কলিজার একটা অংশ। ভালো থাকার কারণ তুই। তোকে আমরা এখনো সিন্ধুকে ভরে রাখিনি, এই তো ঢের। অমূল্য রত্নের থেকেও বেশি মূল্যবান রত্ন তুই আমাদের। আমার ভাইটাকে একটু ভালোবেসে আগলে রাখিস, তাহলেই হবে। তোর নিজের জন্য ভালোবাসা চিন্তা করতে হবে না। ভালোবাসার সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে তুই যত পারিস নিয়ে নিবি। মাহাতাব তোকে বুকে ভরে রাখবে, শুধু একটু সময় দে। লামিয়া, মধু, ময়না বেগম সবার চোখেই পানি। পরিবারটা এবার বুঝি সম্পূর্ণ হলো। হসপিটাল থেকে বেরিয়ে মেহরাব সরাসরি মাহাতাবের অফিসে এসছে। ভাইয়ের কাজে সাহায্য করলে ভাই তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে। মাহতাবের কেবিনে ঢুকে অবাক হয়ে গেল সে। পুরো কেবিন জুড়ে ফুলের ছড়াছড়ি। মেহরাব হেসে বলল, এগুলো কে দিল ভাই? হ্যাঁ, অফিসের সবাই নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছে। তুমি সবাইকে বলে দিয়েছো? অন্য কারো থেকে শুনে আমাকে নিয়ে গসিপ হবে, এটা আমার পছন্দ না। মেহরাব মাথা নাড়ালো। তোমার মিটিং ছিল মনে হয়, আমাকে বুঝিয়ে দাও, আমি মিটিং সামলে নেব। আমাকে থাকতে হবে। মেহরাব আর কিছু বলল না। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হুট করেই বলল, তুমি খুশি তো ভাই? মাহতাব শান্ত চোখে তাকালো। ল্যাপটপ থেকে হাত সরিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। চোখ থেকে চশমাটা খুলে শান্ত গলায় বলল, বাবা যখন মারা গেল তখন আপা সবে স্বামী হারিয়ে আমাদের বাসায় এসেছে। তুই টেনে আর আমি অনার্সের ছাত্র। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন আমাদের অবস্থা অনেকটা মধুর মতো হয়েছিল। ছেলে সহ আপাও তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছে। আপার শাশুড়ি তাকে ঠিকমতো খেতে দিত না। একবার গরম ভাতের প্লেট আপার গায়ে ছুঁড়ে মারে। আপার গলা সহ কাঁধের অনেকটা পুড়ে গিয়েছিল সেদিন। তারপর আপাকে বাবা গিয়ে নিয়ে আসে আমাদের বাড়ি। আদরের মেয়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারেনি বাবা। একদিন স্ট্রোক করে বসে আর আমাদের ছেড়ে চলে যায়। মা শোক সামলাতে পারলেও আপা খুব ভেঙে পড়ে। বাবার অ্যাকাউন্টে বেশি টাকা ছিল না। আমাদের বাড়িটা তখন নতুন করা হয়েছে। 5 তলা বাড়িটা করতে বাবার প্রায় সব টাকায় খরচ হয়ে গিয়েছিল। বাসা ভাড়ার টাকা দিয়েই আমাদের সমস্ত খরচ চলত। ঠিক সেই মুহূর্তে শাহিদা আমাকে ছেড়ে গেল। কারো অসহায় চোখের আঁকতে আমি বুঝি মেহরাব। আমি মধুর মাঝে আমার আপার অসহায় মুখটা দেখেছি। আমি ওর আকুতি ভরা পুরনো আমাকে দেখেছি। আমাদের কষ্টের সময় পার হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে আমরা সুখে আছি। সেই সুখের অংশ না হয় মধুও হলো। ভাবি কি মেনে নেবে না? ভালোবাসাটা একদিনে হয় না মেহরাব। এখন আর আবেগে গা ভাসানোর বয়স নাই আমার, যে হুট করেই ভালোবাসা হয়ে যাবে। তার জন্য সময় দরকার। দুজনের মেনে নেয়া, মানিয়ে নেয়ার একটা ব্যাপার আছে। আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব। এতটুকু বলতে পারি, শাহিদার জন্য এখন আর কোনো অনুভূতি নেই আমার ভেতরে। সে তার মতো সুখে থাক, আর আমিও না হয় আমার ভালো থাকা খুঁজে নিব।
মেহরাব মুস্কি হাসল। ভাইকে নিয়ে তার চিন্তা নেই, সে কখনো অবিবেচকের কাজ করে না। তাদের আজকের এই অবস্থান তার ভাইয়ের জন্যই। তাকে ডাক্তার বানানোর সমস্ত অবদান তার ভাইয়ের। বটগাছের মতো তাদের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। মাহতাব হসপিটালে পৌঁছালো বিকেল 5টায়। ময়না বেগম তখনও মধুর পাশেই বসে। লামিয়া হাজার বললেও তাকে বাসায় পাঠাতে পারেনি। মাহতাব এসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। ময়না বেগম ভাইয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। তাকে গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলে আবার হসপিটালে চলে এলো সে। লামিয়া তাকে দেখে বেরিয়ে গেল। মাহতাব মধুর সামনে বসে শান্ত গলায় বলল, এখন কেমন আছো? ব্যথা কমেছে তোমার? মধু ইতস্তভাবে বলল, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। কাল বাসায় নিয়ে যাবো তোমাকে। তোমার মা সহ সবাই থানায় আছে, শুধু তোমার সৎ ভাই জয় বাড়ি আছে। তোমার এতে কোনো সমস্যা আছে? মধুর কিছুটা খারাপ লাগলো, তবুও মাথা নাড়িয়ে না বোঝালো। মাহতাব তার জন্যই তো এত কিছু করছে। কিছু বলে তাকে ছোট করার মানেই হয় না। তাছাড়া তাদের শাস্তি হওয়া দরকার। দেখো মধু, আমি কিছু কথা তোমাকে সরাসরি বলতে চাই। আমার বয়স বর্তমানে 38 বছর আর তোমার 22। আমাকে মেনে নিতে তোমার সমস্যা হতেই পারে, তাই তোমার যত সমস্যা আমাকে বলবে। আমি সাধ্যমতো করার চেষ্টা করব সমাধান করার, তবে কখনো বিচ্ছেদ পাবে না। বোঝোই তো, বুড়ো বয়সে আর বউ পাবো না, তাই তুমিই আমার সম্বল। মধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে মাহতাবের দিকে। মাহতাব কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে গেছে ফ্রেশ হতে। রাতটা কাটিয়ে সকালেই মধুকে বাসায় নিয়ে এসেছে মাহতাব। সারা রাত মধু লজ্জায় আড়ষ্ট হয়েছিল। মাহতাবের দিকে চোখ তুলে তাকাতেও অস্বস্তি হচ্ছিল। অথচ মাহতাব ছিল স্বাভাবিক, সব সময়ের মতো শান্ত। মধু আর চোখে মাহতাবের অগোচরে মাহতাবকে দেখেছে। প্রত্যেকটা অঙ্গভঙ্গি গভীর চোখে অবলোকন করেছে। আশ্চর্যজনকভাবে এই শান্ত গম্ভীর লোকটাকে তার ভালো লেগেছে। এক কথায় ভীষণ ভালো লেগেছে। বয়স নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বয়স শুধু একটা মাত্র সংখ্যা। মনের মিল কতটুকু হয় এখন এটাই দেখার অপেক্ষা। মধুকে নিয়ে বাসায় ফিরতেই হুলস্থুল পড়ে গেল। কুলসুম বেগম আর ময়না বেগম 3 তলা থেকে নেমে এসেছে তাকে এগিয়ে নেয়ার জন্য। লামিয়া রান্নাবান্নায় লেগে গেছে। বাড়িতে আজ কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ইনভাইট করা হয়েছে। হুট করেই বিয়ে হয়ে যাওয়াতে কাউকে জানানো হয়নি, তাই সামান্য আয়োজন করে তাদের জানানোর ব্যবস্থা। তাছাড়া ভাড়াটিয়ারা আছে, তাদেরকেও নিজ থেকেই জানিয়ে দিতে চায় কুলসুম বেগম। অযথা তার সোনার টুকরো ছেলে নিয়ে কুৎসার উঠুক তা সে চায় না। ময়না বেগম অবশ্য এসব ঝামেলা করতে নিষেধ করেছিলেন। মধুর শারীরিক অবস্থা বিবেচনা করে এখন এসব করে আরও প্রশ্নের মুখে পড়তে হবে। কিন্তু কুলসুম বেগম শোনেননি। ময়না বেগমও আর কথা বাড়ায়নি। তার বুঝদার মা মাঝে মাঝে বাচ্চাদের মতো জেদ ধরে বসে থাকে। মধু এখন আগের থেকে অনেকটাই সুস্থ। শরীরে আঘাতের দাগ অনেকটাই মিলিয়ে এসছে। মাহতাব তাকে হাত ধরেই গাড়ি থেকে নামালো। ময়না বেগম এগিয়ে গিয়ে আগলে ধরল মধুকে। মধু মুচকি হেসে কুশল বিনিময় করলো তার সাথে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কুলসুম বেগমের দিকে এগিয়ে গেল। মাহতাব অনেকটা অস্থির হয়ে মাকে এক হাতে জড়িয়ে ধরল। মুখে চিন্তার ছাপ তার। তবে আরেক হাতে ঠিকই মধুকে ধরে রেখেছে মাহতাব। এটা খুব সামান্য একটা বিষয়, তবুও মধুর ভীষণ ভালো লাগলো ব্যাপারটা। আপনি নিচে কেন এসেছেন আম্মা? আমরাই তো আসছিলাম আপনার কাছে। কষ্ট করে আবার নামতে গেলেন কেন? আমার ছেলের বউকে আমি এগিয়ে নিয়ে যাব না, এ কেমন কথা বাবা? আমি তো আর সিঁড়ি ভেঙে নামিনি, লিফট দিয়েই এসেছি। আমার একটুও কষ্ট হয়নি। মাহতাব শান্ত হলো। গম্ভীর মুখে মায়ের হাত ধরে দাঁড়িয়ে রইল। কুলসুম বেগম মধুর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো মা? মধু সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন থেকে আরও ভালো থাকবো। মাহতাব তাদের কথায় থামিয়ে গম্ভীর গলায় বলল, বাসায় গিয়ে বাকি কথা বলো আম্মা। এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার হাঁটু ব্যথা বেড়ে যাবে। কথা শেষ হতেই মাহতাব কুলসুম বেগমকে ধরে লিফটের দিকে হাঁটা শুরু করেছে। যাওয়ার আগে ময়না বেগমের হাতে মধুর হাতটা আস্তে করে দিয়ে দিয়েছে। ময়না বেগম মধুকে নিয়ে তাদের পিছনেই লিফটে ঢুকে গেল। মধু 5 তলা বাড়িটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরনো আমলের হলেও বাড়িটা খুব সুন্দর। সবচেয়ে সুন্দর বেলি ফুলের বাগানটা। সবার বাগানে নানান রকম ফুল গাছ শোভা পেলেও মাহতাব নিজের বাগানে প্রায় 50টা বেলি ফুলের গাছ লাগিয়েছে।
রাতে বেলি ফুলের সুবাসে সারা বাড়ি মোমো করে। বাসায় ঢুকে সরাসরি নিজের রুমে চলে গেছে মাহতাব। তাকে কয়েক ঘন্টার জন্য বাইরে যেতে হবে। আসার সময় মধু মাহতাবকে অনুরোধ করে বলেছে আলেয়া বেগম সহ সবাইকে ছেড়ে দিতে। খারাপ হলেও এত বছর তাদের কাছেই বড় হয়েছে সে। মাথার ওপরে ছাদ তো দিয়েছিল, সেই কৃতজ্ঞতা থেকেই তাদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে মধু। তাই মাহতাবকে বুঝিয়ে বলেছে তাদের ওপর করা কেস তুলে নিতে। মাহতাব মেনেছে, তবে শান্ত গলায় সাপ জানিয়ে দিয়েছে আজ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না মধু। এখন তার একমাত্র পরিচয় সে মাহতাবে ইব্রাহিমের স্ত্রী। তার জন্য এতটুকুই যথেষ্ট। মাহতাব নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। দুপুরের মধ্যেই তাকে বাসায় ফিরতে হবে। লামিয়ার শুকনো মুখটা চোখে এড়ায়নি তার। আত্মীয়রা আসলে মেয়েটা ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। বিয়ের 7 বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান নেই। আত্মীয় স্বজনরা আসলেই লামিয়াকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনায়। মাহতাব জানে সবটা, তাই ভাইকে আলাদা ফ্ল্যাট কিনে দিয়েছে। কথা বলে ফেললে যতই প্রতিবাদ করা হোক সেই কথা আর ফিরিয়ে দেয়া যায় না। বন্দুকের গুলির চেয়েও কথার আঘাত ভয়ঙ্কর। মাহতাব চায় না আজ লামিয়া কোনো কথার আঘাত সহ্য করুক। মেহরাব বাসায় নেই, আজ তার কয়েকটা অপারেশন আছে, তাই সকাল সকাল হসপিটালে চলে যেতে হয়েছে তাকে। ময়না বেগম মধুকে মাহতাবের রুমে নিয়ে গেলেন। শুভ্র রঙের রুমে বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই সাদা। সিমসাম গোছানো রুমে ঢুকেই মধু ইতস্ত করতে লাগলো। কোথাও বসতেও তার ভয় করছে, মনে হচ্ছে তার গা থেকে ময়লা লেগে যাবে। ময়না বেগম মধুর হাতে একটা সুতির 3 পিস ধরিয়ে দিয়ে বলল, কোনো রকম সংকোচ করবে না। এখন থেকে এই রুম, এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোও তোমার। নির্দ্বিধায় থাকবে সব সময়। ওটা ওয়াশরুম, ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে। মধু মাথা কাত করে সায় জানালো। তার ভিতরের অস্বস্তি কমছে না। তাদের সাথে বড্ড বেমানান লাগছে তাকে। অযত্নে চেহারা মলিন হয়ে গেছে। যেখানে খাওয়া জুটত না ঠিকভাবে সেখানে চেহারার যত্ন নেয়া বিলাসিতা। মধু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ময়না বেগম ওখানেই বসে রইলেন। মেয়েটা খুব শান্ত, হয়তো পরিস্থিতির চাপে পড়ে চুপচাপ হয়ে গেছে। তার ভাইটাও শান্ত গম্ভীর। দুজন ঠান্ডা মানুষ মিলে কি বাড়িটাকে হিমালয় বানাতে চাইছে নাকি? থানায় গিয়ে ঝামেলা মিটাতে অনেকটা সময় চলে গেল মাহতাবের। 2 দিন তাদের ভালোই আপ্যায়ন করা হয়েছে। মাহতাব সেদিকে ধ্যান দিল না। শক্ত গলায় বলে এলো মধুর সাথে আর কখনো যোগাযোগ না করতে। আলেয়া বেগম আর জয়নাল ব্যাপারী চুপসানো মুখ দেখে মনে মনে শান্তি পেল খুব। নতুন বউ দেখতে আশেপাশের ফ্ল্যাটের সবাই আসছে। মধু রেস্ট নিতে পারছে না ঠিকঠাকভাবে। লামিয়া বুদ্ধি করে মধুকে হালকা সাজিয়ে দিয়েছে, এতে তার মুখের অস্পষ্ট দাগগুলো ঢেকে গেছে। লং স্লিভের জন্য হাতের দাগগুলোও দেখা যাচ্ছে না। কয়েক দফা দেখাদেখির পর ময়না বেগম স্পষ্ট সবাইকে বলে দিলেন এখন মধু রেস্ট নেবে। আবার বিকেলে সবাই এসে চা খেয়ে যাবে, সাথে বউও দেখা যাবে। কুলসুম বেগমের বাপের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা এসেছে। কুলসুম বেগমের ভাইয়েরা কেউ বেঁচে নেই। 2 ভাবি, তার ছেলে, ছেলের বউ তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। অনাকাঙ্ক্ষিতভাবে শহীদাও তার 2 ছেলে মেয়েকে নিয়ে হাজির। কুলসুম বেগমের বড় ভাবির ভাতিজি শাহিদা, তাই কেউ কিছু বলতেও পারছে না। আসার পর থেকেই মুখ কুঁচকে বসে আছে সে। তার চোখগুলো আকুপাকু করছে মাহতাবের বউকে দেখার জন্য। মাহতাব যে এই বয়সে এসে বিয়ে করবে তা কল্পনাও করেনি সে। এতদিন মনে মনে অহংকার হতো তার জন্য মাহতাব ঘর বাঁধেনি কারো সাথে। মাহতাব এখনও তাকেই ভালোবাসে, এভাবেই তৃপ্তির ঢেকুর তুলত সে। মনে মনে আফসোস হতো মাহতাবকে ছাড়ার জন্য। আগে মাহতাবের তেমন কিছু না থাকলেও এখন মাহতাব টাকার কুমির। তার পা থেকে মাথা অবধি অভিজাত্য দিয়ে মোড়ানো। এখন এই মেয়ে নিশ্চয়ই এসব কিছু ভোগ করবে। এসব তো তার হতো, নিজের স্বার্থপরতায় হারিয়েছে সব। হিংসে হচ্ছে তার। মাহতাব অন্য কারো সাথে জীবন শুরু করেছে ভাবতেই মন বিষিয়ে যাচ্ছে। স্বার্থপর মানুষদের এই এক সমস্যা, তারা সব কিছুতেই নিজের স্বার্থ খোঁজে। মাহতাবের একা থাকা শাহিদার মনে প্রশান্তি জোটাতো। সে অন্য কাউকে নিয়ে সংসার করছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাহতাব কেন করবে? এই তার ভালোবাসা? মনে মনে গজগজ করছে শাহিদা। মাহতাব আসলে আজ কিছু কথা শুনিয়ে দেবে সে। দেখবে কোন রূপসী মেয়ে দেখে তার মাথা ঘুরিয়ে গেছে যে এই বয়সে এসে বিয়ে করতে হলো। ময়না বেগম একটু পরপর শাহিদার দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিচ্ছে। এত বছর পর একটা মোক্ষম জবাব দিয়েছে এই মেয়েকে। মধুকে দেখলে এই মেয়ের রাতের ঘুম হারাম হবে নিশ্চিত। কাল নাগিনী একটা।
লামিয়া সুফিয়া খালাকে বলল ড্রয়িং রুমে নাস্তা পাঠিয়ে দিতে। কুলসুম বেগম তার ভাবিদের সাথে গল্প করছেন। শাহিদাকে দেখেই লামিয়া চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে তার একদম ভালো লাগে না। সোফার একপাশে বসতেই তার বড় মামি শাশুড়ি মুখ কুঁচকে বলল, তোমার কি খবর ছোট বউ? কোনো খুশির খবর আছে নাকি? শোনো, মায়ে মাসে সার্থকতা হইল বাচ্চা কাচ্চায়, অনেক বছর তো পার হইল, আর তো দেরি করুন ঠিক হইব না। মেহেরবান রে কও আর একটা বিয়া করতে। পুরুষ মানুষের দুইটা বউ থাকলে সমস্যা কই? আল্লাহ তো হুকুম দিছে 4টা পর্যন্ত বিয়ে করার, তুমিও থাকবা, হের তো আর তোমারে সাইরা দিতেছে না। লামিয়া মাথা নিচু করে বসে আছে, চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে। আরও এই মহিলার সাথে অনেকেই তার কথায় সায় জানিয়েছে। ময়না বেগম চোখ মুখ শক্ত করে মায়ের দিকে তাকিয়ে, তার মাও বাচ্চা নিয়ে লামিয়ার ওপর কিছুটা অসন্তুষ্ট, তাই সে চুপচাপ বসে আছে। বিয়ে করে আমরা আমাদের প্রশান্তির কারণ হিসেবে একজন জীবন সঙ্গিনী আনি। কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন নয় মামি। আল্লাহ চাইলে বাচ্চা হবে, না হলে হবে না। আমার ভাই লামিয়াকে নিয়েই সুখী, তাই তাদের ভালোটা তাদেরকে ভাবতে দিন। এসেছেন, বেড়াবেন, হাসি খুশিতে থেকে চলে যাবেন। আমার পরিবারের কাউকে নিয়ে ভাবতে হবে না, তার জন্য আমি এখনো বেঁচে আছি। মাহতাবের শক্ত কথায় দমে গেল সবাই। বাসায় ঢুকেই এসব কথা শুনে তার মেজাজ খারাপ হয়ে গেছে। মেয়েরাই মেয়েদের বড় শত্রু, এটা কালে কালে প্রমাণিত। না হলে একজন মেয়ে হয়ে কিভাবে আরেকজন মেয়েকে সতীন আনতে বলতে পারে? শাহিদার দিকে চোখ যেতেই মাহতাব মুচকি হাসল। লামিয়ার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, কাঁদবে না, ভাইয়া আছে তো। এবার আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও লামু। লামিয়া হাসি মুখে পানি আনতে চলে গেল। মাহতাব শাহিদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো শাহিদা? এসেছো, ভালোই হয়েছে। নতুন ভাবিকে দেখে যাও, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে এসে গল্প করব। ময়না বেগম ফিক করে হেসে দিল। তার কম কথা বলা ভাই ময়না পাখির মতো কথা বলছে। শাহিদার মুখটা জাস্ট দেখার মতো হয়েছে। দুপুরের ব্যবসা গরময় জনজীবন ওষ্ঠাগত। কড়া রোদের উত্তাপ্ত রাস্তায় বাতাসের সাথে যেন আগুন ঝরে পড়েছে। মেহরাব বিরক্তর শীষ তুলল। গাড়ির এসি বাড়িয়ে লামিয়ার ফোনে কল লাগালো। আজ সারাদিন ব্যস্ততার জন্য একবারও মেয়েটার খবর নেওয়া হয়নি। 2টো সার্জারি ক্যান্সেল হওয়ায় সময়ের আগেই বাসায় ফিরে যাচ্ছে সে। কয়েকবার লাগাতার রিং হওয়ার পরেও অপাশ থেকে কল রিসিভ হলো না। মেহরাব ভুরু কুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বাসায় মেহমান আছে, কেউ কিছু বলেনি তো? ভাবতে চাইল না মেহরাব। কিছু বললেও তার পরিবার সামলে নিবে। তবুও বক্ষপিঞ্জরে আনচান করছে। জ্যাম ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কচ্ছপের গতিতে এগোচ্ছে গাড়ি। কপালে ভাঁজ ফেলে দোয়া দুরুদ পরে ময়না বেগমকে কল করল মেহরাব। আপার কথা অনেকটা বারুদের মতো মনে হয় তার কাছে। কি থেকে কি শুনিয়ে দেয় ভাবা মুশকিল। আসসালামু আলাইকুম আপা। লামিয়া কল ধরছে না, বাসায় কি কিছু হয়েছে? ময়না বেগম আর্তনাদ করে উঠল। নাটকীয় ভঙ্গিতে বুক চাপড়ে বলল, বিয়ে করে আপাকে একদমই ভুলে গেছিস। একদিন ফোন দিয়ে খবরও নেওয়ার প্রয়োজন মনে করিস না। বউ কল না ধরায় এখন আপার কথা মনে পড়লো। এই আমার নাম্বার ছিল তোর ফোনে, এখন কার থেকে নিয়ে কল দিয়েছিস সত্যি করে বল। দাঁড়া, আগে সালামের জবাব দিয়ে নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেহরাব বিমূঢ় হয়ে ফোন কানে নিয়ে বসে রইল। ময়না বেগমের কথা সব মাথায় জট পাকিয়ে গেল। কিছুক্ষণ মনে করার চেষ্টা করে আবারও একই প্রশ্ন করল। ময়না বেগম এবার কষ্ট পাওয়ার ভান করে বলল, আজ থেকে তোর কোনো বোন নেই, আমি ভাই হিসেবে তোকে ত্যায্য করলাম। মিনিমাম সম্মানটুকুও নেই। কল দিয়ে বলতে তো পারতি আপা কেমন আছো, কি করছো, সকালে খেয়েছো, তা না করে সরাসরি বউ। তোর বউ আমার পাশেই আছে, ভালো আছে, আমি তাকে পাটিসাপটা করে খাওয়াচ্ছি। কল কাট। তোর সাথে কথা বলে একটা পিঠা ফ্রাই প্যানে লেগে গেছে। বাসায় আয়, এটা তোকে খাওয়াবো। আসার সময় আম্মার জন্য আখ নিয়ে আসিস, আম্মা খেতে চেয়েছে। মেহরাব তপস শ্বাস ফেলল। ভুল করেও এটা বলল না যে আম্মা আখ খায় না আপা, তার দাঁত নেই। পাশে আবার যদি তাকে বংশ থেকেই বাদ দিয়ে দেয়। কল কেটেই ফিক করে হেসে দিল ময়না বেগম। লামিয়া পেট চেপে হাসছে। ভাইদের নাস্তানাবুদ করতে পারলে বুকের ভেতর শান্তি শান্তি লাগে তার। কেন যে সে ভাইদের ছোট হলো না, তাহলে আরও আহ্লাদ করা যেত। মাহতাব রুমে এসে দেখে মধু ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখেও অস্বস্তি স্পষ্ট। মাহতাবের কপাল কুঁচকে গেল।
মেয়েটা কী নিয়ে ইতস্ততা করছে, হয়তো নতুন পরিবেশ তাই। নিজে মনকে বুঝ দিয়ে ফ্রেশ হতে চলে গেল মাহতাব। লম্বা একটা শাওয়ার নিতে হবে। অস্বস্তিতে গা গুলিয়ে আছে। মধুর ঘুম ভাঙল দুপুরের পরে। দগদগে সূর্যটা তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। মাহতাবের ছোট মামি কয়েকবার ডাকতে চাইলে মাহতাবের থমথমে মুখে দেখে আর কথা বাড়ায়নি। শাহিদার রাগে ফুলে ফেঁপে উঠেছে। বউদের জন্য দরদ যেন উপচে পড়ছে। আদিক্ষেতা বলে মনে মনে তিরস্কার করলো বার কয়েক। মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে মাহতাব। টেবিলে সবার কাছে বিষয়টা স্বাভাবিক। তারা আগে থেকেই দেখে আসছে মাহতাব তার মাকে দুপুরে নিজ হাতে খাইয়ে দেয়। কিন্তু এখন ঘরে বউ এসেছে, এই দৃশ্য পাল্টে যেতে কতক্ষণ। মাহতাবের বড় মামাতো ভাইয়ের বউ টিপ্পনি কেটে বলেই ফেলল, মায়ের প্রতি এই ভালোবাসা থাকবে তো মাহতাব ভাই? এখন ঘরে বউ এসেছে, হিংসে করতে পারে, তখন আবার মাকে ভুলে যাবে না তো? মাহতাব চোখ তুলে তাকালো। ময়না বেগম আর লামিয়া শুকনো ঢোক গিলে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে মাহতাবের দিকে। তার শান্তশিষ্ট ভাই রেগে গেলে হুঁশে থাকে না। সবার সামনে চিল্লিয়ে উঠলে একটা বিশ্রী অবস্থা হবে। কুলসুম বেগম এসবে পাত্তা দিলেন না। তার ছেলে খাঁটি হিরে। হাজার ব্যস্ততার মাঝেও কতটা সময় ড্রাইভ করে বাসায় এসে শুধু তাকে নিজ হাতে খাইয়ে দিতে। ছোটবেলায় মাহতাব সবসময় জেদ করত তার হাতে খাওয়ার জন্য। মাহতাবের বয়স যখন 14 কি 15, তখন একদিন কুলসুম বেগম মাহতাবকে ডেকে বলেছিলেন, আর কত আমার হাতে খাবে বাবা? এবার তো বড় হয়েছো, নিজের হাতে খাওয়ার অভ্যাস করো। আমি বুড়ো হয়ে যাচ্ছি, এখন তো আমার ছেলের হাতে খাওয়ার কথা, তা না আমি বুড়ো ছেলেকে খাইয়ে দিচ্ছি। মাহতাব সেদিন খেতে খেতে মায়ের গাল ধরে আদুরে গলায় বলেছিল, আমি বড় হলে আমিই তোমাকে প্রতিদিন খাইয়ে দিব আম্মা, ততদিন তোমার হাতে খাবো। তোমার হাতে না খেলে আমার পেট ভরে না আম্মা। মাহতাব তার কথা রেখেছে। তার বাবা মারা যাওয়ার দিন থেকে মাহতাব কুলসুম বেগমকে সব সময় নিজ হাতে খাইয়ে দেয়। আগে 3 বেলা খাইয়ে দিলেও এখন সময়ের অভাবে পারে না, তাই দুপুরে বাড়িতে চলে আসে সে। ময়না বেগম চোখ রাঙিয়ে তাকালো ভাইয়ের বউয়ের দিকে। তাকে দেখে মনে হচ্ছে খোঁচা মারতে পেরে সে ভীষণ খুশি। মাহতাব ধীরে সুস্থে কুলসুম বেগমকে খাওয়ানো শেষ করলেন। মায়ের মুখ যত্ন সহকারে মুছিয়ে দিয়ে লামিয়াকে বলল, মাকে ওনার রুমে নিয়ে যাও নামু, 2 ঘন্টা রেস্ট করতে হবে, আমি এসে মেডিসিন দিয়ে দিচ্ছি। লামিয়া কুলসুম বেগমকে নিয়ে যেতে যেতে বলল, আমি মেডিসিন দিয়ে দিব ভাইয়া, আপনি খেয়ে নিন। মাহতাব কিছু বলল না। হাত ধুয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে বসলো। সবাই খাওয়া শেষ করে সেখানেই বসেছে। শাহিদা একটু পরপর মাহতাবকে দেখছে। 2 বাচ্চার মা হয়ে সে অনেকটা বুড়িয়ে গেছে। তবে মাহতাবকে দেখে বয়স বোঝার জো নেই, শুধু কানের পাশের কয়েকটি চুল পাক ধরেছে, এই যা। মধুকে দেখার জন্য হাঁসফাঁস করছে ভিতরে ভিতরে। মাহতাব ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? বউ পেয়ে তাকে দেখতেই চাইছে না? এই তার ভালোবাসার স্ত্রী? মাহতাব ফোন ঘাঁটতে ঘাঁটতে তার মামাতো ভাইকে বলল, দিনকাল কেমন যাচ্ছে ভাই? ব্যবসার কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি। তোর মতো কোটিপতি বনে যায়নি এখনো। তাদের কথার মাঝখানেই সেই ভাবি আরও কয়েকবার মাহতাবকে পিন্স মেরে কথা বলল। শাহিদা সহ কয়েকজন শব্দ করে হাসছে। আপনি বুঝি মামিকে হিংসে করেন ভাবি? তা না হলে এত সহজেই বুঝে ফেলেন কি করে? আর আমার বউ হিংসে করলে 1 প্লেটেই 2 জনকে খাইয়ে দিব। খাবারে টান পড়বে না আমার বাসায় ইনশাল্লাহ। 2 হাত ভরে টাকা কামাই, এদের জন্যই তো। 2 জনকেই খাইয়ে দিলে হিংসা করবে না নিশ্চয়ই। বেচারির হাসি হাসি মুখটা চুপসে গেল। জোর করে হাসার চেষ্টা করে বলল, আমি তো মজা করছিলাম ভাই, রাগ করলে নাকি? আমিও ঠিক আপনার মতোই মজা করেছি, রাগ করবো কেন? থমথমে পরিবেশে আগমন হলো মেহরাবের। ঘামে ভিজে যাওয়া শার্ট গায়ের সাথে লেপ্টে আছে, হাতে 2 আটি আখ। লামিয়া ছুটে গিয়ে 1 গ্লাস পানি এগিয়ে দিল। মেহরাব মুচকি হেসে পানি খেয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। মাহতাব লামিয়াকে উদ্দেশ্য করে বলল, মধুকে নিয়ে এসো নামু, ও হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। লামিয়া মাথা নাড়িয়ে চলে গেল। লামিয়াকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মধুকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসা। খাবে না আপা? ময়না বেগম টেবিলের কাছে যেতে যেতে বলল, খাবে না কেন? তোদের জন্য বসে আছি ভাবিস না। আমি এমনিতেই দেরি করছিলাম, খেতে মন চাইলে টেবিলে আয়। মাহতাব মনে মনে হাসল। বোনটা আর বদলালো না। মেহরাব, মাহতাব, ময়না বেগম টেবিলে বসে অপেক্ষা করছে মধুর জন্য। ময়না বেগম সুফিয়া খালাকে বলল পিঠাগুলো ড্রয়িং রুমে নিয়ে যেতে, যার মন চাইবে খাবে। মধুকে নিয়ে নিচে আসতেই সবার চোখ কপালে। শাহিদা চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
মাহতাব এত কম বয়সী মেয়ে বিয়ে করেছে কেউ আন্দাজও করেনি। কালো জামদানিতে অসম্ভব সুন্দর লাগছে মধুকে। মাহতাব কয়েক সেকেন্ডে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মনে মনে বলল, মাশাআল্লাহ, সুন্দর, অসম্ভব সুন্দর। মধু সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। লামিয়া তাকে রেডি করাতে করাতে সবার বিবরণ দিয়ে ফেলেছে, তাই রয়ে শয়ে সবার কথার উত্তর দিচ্ছে সে। ময়না বেগমের কথা শেষ হতেই শাহিদা শেষালাত্মক গলায় বলল, আগে খেয়ে নাও মধু, সবাই ঘরের মানুষ, পরেও আলাপ করা যাবে। এই লামু, এসে বসে পড়ো। বাবা, আপা, ভাইয়ের জন্য তো কম বয়সী মেয়ে ধরে এনেছে, এই জন্যই বুঝি 2 দিনেই মাহাতাবের মাথা ঘুরে গেছে। শাহিদার হাসতে হাসতে মারা খোসাটা গায়ে মাখালো না মাহতাব। ময়না বেগম কিছু বলতে গেলেও তাকে থামিয়ে দিয়ে হাসি মুখে উত্তর দিল, ঠিক ধরেছ শাহিদা, অপেক্ষার ফল সবসময় ভীষণ মিষ্টি হয়। আমি আমার দুঃখের বিনিময়ে সুখ কিনে এনেছি। সাময়িক কষ্টটা এখন আশীর্বাদ মনে হচ্ছে, না হলে এমন জীবন সঙ্গী পাবো কেন? শাহিদার মুখটা অপমানে লাল হয়ে গেল। থমথমে মুখে তাকিয়ে রইল মধুর দিকে। গোধূলির রক্তিম আভা আকাশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা একরাশ লাল রং আকাশের গায়ে মেখে দিয়েছে। দুপুরের খাওয়া শেষ হতে হতেই আসরের আজান হয়ে গেল। মাহতাব ঘড়ি দেখে ভ্রু কুঁচকাল। এতটা দেরিতে সে কখনো খায় না, আজ একটু ভিন্নতা। ড্রয়িং রুমে এখন শুধু কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ময়না বেগম নিজের রুমে রেস্ট নিচ্ছেন। মধু আড়ষ্ট ভঙ্গিতে গুটিসুটি হয়ে বসে আছে। অস্বস্তি হচ্ছে খুব। সবাই কেমন বাঁকা চোখে দেখছে তাকে। সারাদিনের ব্যস্ততায় লামিয়া ক্লান্ত। ঘণ্টাখানেক শুয়ে থাকতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু মধুকে ছেড়ে উঠতে পারছে না সে। মেহরাবের মামাতো ভাইয়ের বউয়েরা ঘিরে রেখেছে মধুকে। মেহরাবকে দেখে দাও বোন, নামাজের সময় চলে যাচ্ছে, আপনারাও নামাজ পড়ে নিন। তোমরা যাবে তো? মামাতো ভাইরা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। মাহতাব ব্যস্ত ভঙ্গিতে আরেকবার ঘড়ি দেখল। পেটটা হালকা ভারী ভারী লাগছে। নামাজের পর কিছুক্ষণ হেঁটে আসলে মন্দ হয় না। মিনিট 5 পর মেহরাব আসলো। ফোলা ফোলা রক্তিম চোখ নিয়ে ভাইয়ের সাথে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মাহতাব মধুর কাছে এসে নরম গলায় বলল, মধু, সম্ভব হলে নামাজটা পড়ে নিও, আর নিচে আসার দরকার নেই। নামাজ শেষে রুমে গিয়ে রেস্ট করবে, আমার আসতে লেট হবে। লামিয়ার সাথে যাও, আমি আসছি, ঠিক আছে? লামিয়া মধুকে নিয়ে নামাজের রুমে যাও। আম্মা আর আপাকেও ডেকে দিও বোন। লামিয়া মাথা নাড়িয়ে সায় জানালো। মাহতাব আসছি বলেও দাঁড়িয়ে রইল, যেন মধু যাওয়ার অপেক্ষায় আসেছে, পাছে কেউ তাকে কোনো কটু কথা না বলে ফেলে। শাহিদাত সহ তার মামাতো ভাইয়ের বউরা মুখ কুঁচকে তাকিয়ে আছে। শাহিদা চুপ থাকতে পারল না আর তাচ্ছিল্যের স্বরে বলেই ফেলল, কচি বউ নিয়ে মানুষের সামনে এত আদিক্ষেতা দেখাচ্ছ কেন মাহাতাব? তোমার বউকে কেউ গিলে খাচ্ছে না, বুড়ো বয়সে আর লোক হাসিও না। মধু মুখটা কালো করে ফেলল। মাহতাব লামিয়াকে ইশারা করতেই লামিয়া মধুকে নিয়ে নামাজের রুমের দিকে চলে গেল। মাহতাব শাহিদার মুখোমুখি হয়ে দাঁড়ালো। শাহিদার চোখে চোখ রেখে বলল, কে হাসবে? কার এত সাহস শাহিদা? আমাকে আর আমার বউকে নিয়ে হাসবে? আমার বউকে নিয়ে আমি আদিক্ষেতা করি বা তাকে কোলে নিয়ে বসে থাকি, তাতে তোমার এত জ্বলছে কেন? মুখে ব্রেক লাগাও শাহিদা। ব্রেক ফেল হলে ভাঙতে সময় লাগে না, হোক সেটা গাড়ি বা কারো মুখ। নামাজ পড়ে বিশ্রাম নাও, সন্ধ্যায় এসে একসাথে চা খাবো। রাতে তোমার বর আসবে তোমাকে নিতে। আমার লেট হলে দেখা না করে চলে যেও না কিন্তু, অপেক্ষা করো, আসছি। শাহিদার মুখ অপমানে থমথম হয়ে গেল। ভিতরে ভিতরে সে রাগে ফেটে পড়ছে। রক্তিম চোখ ছলছল করে উঠছে। সব রাগ গিয়ে জমা হলো মধুর ওপর। এই মেয়েটা আসতেই মাহতাব তার সাথে এত খারাপ ব্যবহার শুরু করেছে। কই, আগে তো কখনো এমন করেনি। মাহতাবের মেজ মামাতো ভাইয়ের বউ এসে সান্ত্বনার বাণী শোনালেন। শাহিদার কাঁধে হাত রেখে দুঃখে দুঃখে গলায় বলল, রাগ করো না ভাই, এখন কি আর সে তোমার প্রেমিক আছে? বিয়ে করেছে, ঘরে সুন্দরী বউ আছে, তাকে ছেড়ে কি আর প্রাক্তনকে তোষামত করবে? তাও যে কিনা তার যোগ্যতার দোহাই দিয়ে তাকে ছেড়ে গেছে। বাদ দাও, এসো নামাজ পড়ে নেই। বাড়ির সব মেয়েরা একসাথে নামাজ আদায় করে নিল। মেহরাবেরা আগে মসজিদে চলে গিয়েছিল। মাহতাব কথা বলতে গিয়ে পিছিয়ে গেছে। যেতে যেতে জামায়াত শুরু হয়ে গেছে। লামিয়া সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিয়ে নিজে মধুর সাথে মাহতাবের রুমে চলে গেল। ক্লান্তিতে চোখ বুজে আসছে। তার রুম বর্তমানে মামিদের দখলে।
তোমার পাশে ঘুমালে তোমার অসুবিধা হবে ভাবি? মামিরা আমার রুমে রেস্ট নিচ্ছে, গেস্ট রুমে নাকি তাদের ভালো লাগে না। না করে কি করে বলো? আমি গেস্ট রুমে ঘুমোতে পারি না। এখন তো ওখানে শাহিদা আপা আছে, কিছু মনে করো না প্লিজ। মধু তড়িঘড়ি করে বলল, আরে কি বলছো আপু? এভাবে বলে আমায় লজ্জা দিও না, আমার পাশে এসে বসো। মধু হালকা সরে লামিয়াকে বসার জায়গা করে দিল। তার মধ্যে আড়ষ্টতা দেখে লামিয়া সন্দিহান গলায় বলল, এইভাবে ইতস্তত করছো কেন ভাবি? কোনো অসুবিধা হচ্ছে? কোথাও ব্যথা করছে? আমাকে বলো। মধু ইতস্তত গলায় বলল, আসলে সবকিছু এমন সাজানো গোছানো যে আমার না ভয় করছে, যদি কিছু এলোমেলো হয়ে যায় উনি রাগ করবেন হয়তো। লামিয়া শব্দ করে হেসে উঠল। মধুর গাল টেনে দিয়ে হাসি মুখে বলল, শোনো ভাবি, ভাইয়া গম্ভীর দেখে সবাই ভাইয়াকে খুব রাগী মনে করে। আসলে কিন্তু ভাইয়া রাগী নয়, রেগে গেলেও ঠান্ডা মাথায় সব কিছু সামলে নেয়। তার ধৈর্য শক্তি দেখলে তুমি অবাক না হয়ে পারবেই না। তবে রেগে গেলে তাকে সামলানো যায় না। আমি কখনো ভাইয়াকে রাখতে দেখিনি, তবে তোমার দেবর থেকে শুনেছি সবসময় চুপচাপ শান্ত থাকা একজন মানুষ সে। তোমার বিয়ের পর থেকে বাধ্য হয়েই সবাই বাইরে গিয়ে এত কথা বলছেন। আমি যখন এই বাড়িতে থাকতাম তখন সারাদিনে ভাইয়ার হাতে গোনা কয়েকটা কথা শুনতাম। ভাইয়া তার পরিবারকে প্রচণ্ড ভালোবাসে। তার একমাত্র দুর্বলতা তার পরিবার। পরিবারের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট না হয় তাই আমরা দূরে। ভাইয়ার এত বড় বড় ফ্ল্যাট থাকা সত্ত্বেও ভাইয়া এই 4 রুমের ছোট ফ্ল্যাটটা ছাড়ে না, কারণ মা এখান থেকে যেতে চায় না। এখানে বাবার স্মৃতি আছে, তাই ভাইয়াও যায় না। একদমই কথাগুলো বলে থামলো লামিয়া। মধু অবাক হয়ে মনোযোগ দিয়ে শুনেছে সব। লামিয়া থামতেই মধু অবাক গলায় বলল, তোমরা এখানে থাকো না কিন্তু কেন? প্রশ্নটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল লামিয়া। মধু নিজেও থমথম খেয়ে গেছে। এভাবে জিজ্ঞেস করা হয়তো ঠিক হয়নি। বিয়ের এত বছরেও আমাদের কোনো সন্তান নেই, তাই মা কিছুটা মনক্ষুণ্ণ। মাঝে মাঝে এসব নিয়ে ঝামেলা হতো, তাই ভাইয়া আমাদের গুলশানের ফ্ল্যাটে শিফট করিয়ে দিয়েছেন। কিন্তু সন্তান তো আল্লাহর দান, এতে মানুষের তো কোনো হাত নেই। তাহলে তোমার উপর রাগ করে কি হবে? এটা কেউ বুঝতে চায় না ভাবি। সবাই মনে করে আমার সমস্যা আছে। মেয়ে কি না, সবসময় দোষটা মেয়েদেরই থাকে। জানো, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কারোর কোনো সমস্যা নেই। তবুও কেন আল্লাহ মুখ তুলে চাইছেন না কে জানে। লামিয়ার কথায় চাপা আর্তনাদ স্পষ্ট। মধু কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে লামিয়ার হাত ধরে বসে রইল। সারা বিকেল আর দুজনের কারোই ঘুম হলো না। গল্প করতে করতে মাগরিবের আজান হয়ে গেল। শাহিদার হাজব্যান্ড মহিদ এসেছে। শাহিদাই তাকে কল করে আসার জন্য। এত অপমানের পর এখানে থাকার মানেই হয় না। মাগরিবের নামাজে পরেই শাহিদা তার বর বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। মাহতাবের কথায় সে স্পষ্ট বুঝেছে মাহতাব এসে তাকে আর এ বাসায় দেখতে চায় না। কম দিন তো হলো না মানুষটাকে চেনার। মাহতাব এলো আরও পরে। মেহরাব তার সাথেই ছিল। অনেক দিন পর দুই ভাই আজ একসাথে এতটা সময় কাটালো। কাল থেকে আবার ব্যস্ত জীবনে ছুটতে হবে। রাতের খাবার খেয়ে বাকি মেহমানরাও চলে গেল। মধু রুমে এসে বসতেই মাহতাবও চলে এলো। মধু গুটিসুটি মেরে খাটের এক কোনায় বসে আছে। মাহতাব ধীর পায়ে এসে মধুর বিপরীত পাশে বসলো। শরীর ঠিক আছে? মন খারাপ? মধু চোখ তুলে তাকালো। মাহতাবের শান্ত মুখটা দেখে আবার চোখ নামিয়ে মিনমিনে গলায় বলল, না। ভয় পাচ্ছ আমাকে? মধু হকচকিয়ে গেল। শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে না বোঝালো, পাওয়া উচিত। মধু চমকে গেল। মাহতাবের গলাটা কি অন্যরকম শোনালো। সকালে নাম না জানা পাখির ডাকে ঘুম ভেঙেছে মধুর। শাহ পাখির ডাক শুনতে পাওয়া দুষ্কর। একটা বড় আম গাছে আছে বাড়ির পিছনের দিকটাই। সেখানেই হয়তো কোনো পাখি কিচিরমিচির করে ডাকছে। শব্দগুলো খুব কানে লাগছে। কোকিলের মতো মধুর গলায় ডাকলে হয়তো এত কানে লাগতো না। চোখ কষলে আড়ষ্ট ভঙ্গিতে উঠে বসলো মধু। পাশের জায়গাটা খালি। এই পাশটাই রাতে মাহতাব শুয়েছিল। রাতের কথা মনে হতেই মুখটা পাংশটে হয়ে গেল তার। লোকটা কিভাবে তাকে ভয় দেখাচ্ছিল। তার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখেও তার দয়া হয়নি। ভয় পেয়েও মধুর মনের কোণে এক জায়গায় মাহতাবের জন্য ভরসা আর বিশ্বাস ছিল। মাহতাব বিছানার এক পাশে শুয়ে গম্ভীর গলায় যখন বলল, শুয়ে পড়ো মধু। আমাকে ভয় পাওয়ার কারণ তুমি নিজেই বুঝে যাবে একদিন। তার জন্য বাকি জীবনটা তো পড়েই আছে। তুমি না বুঝলেও আমি তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দিব। এখন ঘুমাও। মধু মুখটা কাচুমাচু করে শুতে গেলেই মাহতাব ঠান্ডা গলায় বলল, রাতের মেডিসিনগুলো খেয়েছো মধু? খেয়েছি। আচ্ছা ঘুমাও। মধু শ্বাস ছেড়ে বিছানা থেকে নামলো। শরীরে এখনও হালকা
ব্যথা করছে, হাতের পোড়া জায়গায় টান ধরেছে। মাহতাব রুমের কোথাও নেই। মধু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ময়না বেগম টেবিলে বসে খালার সাথে কী যেন নিয়ে কথা বলছে। মধুকে দেখেই হাসি মুখে বলল, ঘুম ভাঙলো? মাহাতাব সকালে বেরিয়ে গেছে, ও খুব সকাল সকাল বেরিয়ে যায়। আমাকে বলল তুমি ঘুমাচ্ছ, কেউ যেন বিরক্ত না করে, তাই ডাকিনি। এসো নাস্তা করে নাও। মধু হালকা হাসলো। টেবিলে বসে চারোদিকে চোখ বুলিয়ে ধীর গলায় বলল, আসলে কিভাবে যে এত ঘুম এলো আমি না বুঝতেই পারিনি। আপনারা সবাই খেয়েছেন? লামি আপু কোথায় আপা? আরে এসব নিয়ে ভেবো না। আমাকে কি তোমার কুটনি ননাস মনে হয়? আমরা খেয়ে নিয়েছি, লামিয়া আর রুমেই আছে। তুমি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো নাকি? মধু মাথা নাড়ালো। ময়না বেগম খালাকে তাড়া দিয়ে বলল, খালা, রহিমারে বলো নতুন বউকে নাস্তা দিতে। মধু, তুমি চা খাবে নাকি কফি? চা খাবো আপা। ঠিক আছে। খালা ছুটলো নাস্তা পাঠানোর জন্য। মধুর মন কিছুটা খারাপ হয়ে গেল। মানুষটা তাকে একটু বলেও গেল না। নিজের চিন্তায় নিজেই অবাক হলো সে। মাত্র 3 দিনের সম্পর্কে সে মাহতাবের ওপর অভিমান করেছে। আদৌ কি তাদের মধ্যে কোনো অভিমান করার মতো সম্পর্ক গড়ে উঠেছে?